গল্পটা ২০০৬ সালের ভারত বনাম পাকিস্তানের সেই ঐতিহাসিক করাচি ম্যাচ, যা কোনোদিন ভোলা সম্ভব নয়। যেদিন মহেন্দ্র সিং ধোনির ওই লম্বা লম্বা চুল দেখে পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ ধোনিকে ব্যঙ্গ করে বলেছিল, আরে এই নাচনেওয়ালা আবার ক্রিকেট কি খেলবে, আজ ওকে এই পাকিস্তানের মাটিতেই ওর অকাত চিনিয়ে দেব। কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ আর তার অহংকারে অন্ধ হয়ে যাওয়া ক্রিকেটাররা বোধহয় একটা জিনিস ভুলে গিয়েছিল, যে অহংকারই পতনের মূল। আর সেদিন ধোনিকে প্রকাশ্যে এই অপমানের পর পাকিস্তানের করাচির মাটিতেই ধোনি আর যুবরাজ মিলে ব্যাটিংয়ে এমন ঝড় তুলল যা পাকিস্তানি বোলাররা বাপের জন্মে দেখেনি। এমনকি যে পারভেজ মোশাররফ ধোনিকে নাচনেওয়ালা বলে অপমান করেছিল, ম্যাচ শেষে তাকেই ভারতীয় মিডিয়া থেকে মুখ লুকিয়ে পালাতে হল। আর শুধু মোশাররফ কেন, গোটা পাকিস্তান সেদিন হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছিল, জমি পাকিস্তানের হোক বা দুনিয়ার অন্য কোনো প্রান্তের, ভারতের সামনে মাথা নোয়াতেই হবে। ম্যাচ শুরু হলো। ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে বলে সিদ্ধান্ত নিল, আর প্রথম ওভারেই সে বল তুলে দিল জাহির খানের হাতে। ওদিকে পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান কামরান আকমাল অপেক্ষা করছে স্ট্রাইকে। প্রথম বল জাহির খান দুর্দান্ত করলো, কোনো রান আসলো না, কিন্তু চতুর্থ বলে আকমাল কভারের ওপর দিয়ে একটা লফটেড শট খেললো। বল চলে গেল বাউন্ডারির বাইরে 4 রানের জন্য। পিচ দেখে বিশেষজ্ঞরা আগেই বলে দিয়েছিলেন যে আজ এখানে রানের বন্যা বইবে। তবে তৃতীয় ওভারের প্রথম বলে ভারতীয় ফ্যানদের শ্বাস আটকে গেল, কারণ প্রথম বলটাই ইমরান ফারহাদের ব্যাটের কানায় লেগে ফার্স্ট স্লিপের জাস্ট একটু পাশ দিয়ে বেরিয়ে গেল। মানে ফারহাদের কি ভাগ্যটাই না ছিল সেদিন, জাস্ট একটুর জন্য ক্যাচের হাত থেকে বেঁচে গেল সে, আর এটাও হয়ে গেল 4। পরের বলটায় সে কভারের ওপর দিয়ে আর একটা 4 মারলো, আর শেষ বলতে ছিল একেবারে বাজে, প্যাডে লেগে ফাইন লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এতগুলো 4 দেখে পাকিস্তানি দর্শকরা তখন করাচি স্টেডিয়াম একেবারে চিল্লিয়ে ফাটিয়ে ফেলেছে। এবার বলে এলো অজিত আগারকার, আর সামনে ছিল কামরান আকমাল। ভারতীয় ফ্যানরা সবাই আশা করছিল এই ওভারে অন্তত একটা উইকেট আসবে, কিন্তু ওমা, এই ওভারে কামরান আকমাল আবার 4 মেরে দিলেন। এভাবে চলতে চলতে 10 ওভার শেষে পাকিস্তানের স্কোর গিয়ে পৌঁছালো বিনা উইকেটে 55 রান। এটা ভারতের জন্য একদমই ভালো সময় ছিল না, কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানি ফ্যান্সরা রীতিমতো ভারতীয় ফিল্ডারদের চিল্লিয়ে কান মাথা খেয়ে নিচ্ছে, আর এদিকে আমাদের প্লেয়াররা একটা উইকেট নেওয়ার জন্য হা পিত্তেশ করছে। রাহুল দ্রাবিড় দেখলো পরিস্থিতি খুবই খারাপ, তাই এবার সে বল তুলে দিল শ্রীশান্তের হাতে। ওর প্রথম বলটাই কাট করলো ব্যাটসম্যান, কিন্তু সেখানে দাঁড়িয়েছিল যুবরাজ সিং, আর সেই জামানার যুবরাজ সিং ছিল একেবারে বাজ পাখি। ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত 4টা আটকে দিলেন। কিন্তু পরের বলে ফারহাদ আর একটা কাট শট মারলো, আর এটা চলে গেল সোজা বাউন্ডারিতে। তবে পিচের মধ্যে ততক্ষণে দুজনের কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, আর সে কথা কাটাকাটি না, একেবারে তুই তোকারি অব্দি কথা পৌঁছে যায়। আম্পায়াররা তড়ি ঘড়ি এসে দুজনকে ছাড়িয়ে দেয়। কিন্তু শ্রীশান্তকে তো আপনারা চেনেনি, কেমন জেদি ছেলে, তাই সব ইন্ডিয়ান ফ্যানরা এক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে, যে ও কিভাবে এর রিয়াকশনটা দেয়। পরের বলটাই শ্রীশান্ত করলো এক মারাত্মক বাউন্সার। ফারহাদ খেলবে কি, ভয় পেয়ে একটা পুল শট মারতে গেল, কিন্তু বল উঠে গেল সোজা উপরে, আর ক্যাচ আউট। উইকেট নেওয়ার পর শ্রীশান্তকে আর দেখে কে, পুরো মাঠ দাপিয়ে যা সেলিব্রেশন সে দেখালো, ওই করাচির স্টেডিয়ামে প্রত্যেকটা পাকিস্তানি ফ্যান একেবারে চুপ হয়ে গেল। ভারতের যে উইকেটটা দরকার ছিল সেটা ভারত পেয়ে গেল। এবার ম্যাচে কামব্যাক করার পালা, কিন্তু ফারহাদ আউট হওয়ার পর ক্রিজে এলো শোয়েব মালিক, আর শোয়েব মালিক বরাবরই ভারতের বিরুদ্ধে দারুণ খেলে। আরপি সিং এর প্রথম বলটা লুজ পেয়ে মালিক জাস্ট ড্রাইভ করলো, আর বল বাউন্ডারি লাইনের বাইরে চলে গেল। দ্রাবিড় 13 নম্বর ওভারে আবার শ্রীশান্তকে বল করাতে আনলো, আর শ্রীশান্ত এসেই আবার ম্যাজিক দেখালো। আবার সেই শর্ট বল আর ব্যাটসম্যানের সেই পুল করার চেষ্টা, আর একই রকম ভাবে বল উঠে গেল ওপরে। তার নিচেই হাত পেতে দাঁড়িয়েছিল আরপি সিং। সে কোনো ভুল করলেন না, ক্যাচটা লুফে নিলেন তিনি, আর এরই সাথে পাকিস্তান হারিয়ে ফেললো তাদের দ্বিতীয় উইকেট। শ্রীশান্ত আবার সেলিব্রেশন করলো। তার সেলিব্রেশন দেখে পাকিস্তানিরা যেন হিংসায় জ্বলতে লাগলো। তবে দাঁড়ান, কাহিনী তো সবে শুরু। এবার ক্রিজে এলো মোহাম্মদ ইউসুফ, কিন্তু ওদিকে তো শ্রীশান্তের উইকেটের খিদে বেড়ে গেছে। শ্রীশান্তের পরের বলেই শোয়েব মালিকের ব্যাটের কানায় লেগে বল চলে গেল স্লিপে,
আর সেখানে দাঁড়িয়েছিল সুরেশ রায়না। সে ড্রাইভ দিয়ে একটা অসাধারণ ক্যাচ লুফে নিলেন। পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন ঘটল। শ্রীশান্ত পাকিস্তানের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিল। স্টেডিয়ামে পাকিস্তানি দর্শকদের মুখ তখন দেখার মতো ছিল না। তারা আমাদের প্লেয়ারদের বাউন্ডারি লাইনে যেরকমভাবে স্লেজিং করছিল সেটা বলার মতো না। আর এখন তাদেরই টিম খাদের কিনারায় দাঁড়িয়ে। আর এই খাদের কিনারায় দাঁড়িয়ে পাকিস্তান দলকে বাঁচাতে মাঠে নামলেন স্বয়ং অধিনায়ক ইনজামামুল হক। ইনজি এসে আরপি সিংকে চরম ধোয়া ধুলেন। কাট শট, কভার ড্রাইভ, একের পর এক 4 রান। আর সত্যি বলতে ওর টাইমিং ছিল পুরো দেখার মতো। আর ওই 4গুলোর ওপর ভর করেই পাকিস্তানের 100 রানও পূর্ণ হয়ে গেল। পাকিস্তানি দর্শকরা আবার ধীরে ধীরে গলার আওয়াজ তুলতে শুরু করলেন। রাহুল দ্রাবিড় দেখলো রানের গতি আবার বাড়তে শুরু করেছে, তাই গতি কমাতে জাহির খানকে ফিরিয়ে আনলো। কিন্তু কোনো কাজ হলো না। মোহাম্মদ ইউসুফ জাহিরকেও রেয়াত করলেন না। ফ্লিক করে বল পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। আর একটা 4। অবশেষে দ্রাবিড় ম্যাচে প্রথমবারের মতো স্পিন অ্যাটাক শুরু করার সিদ্ধান্ত নিলেন আর বল তুলে দিলেন রমেশ পাওয়ারের হাতে। কিন্তু এ কি, রমেশের বলটাকে ইনজি ক্রিজ ছেড়ে এগিয়ে এসে সজোরে ব্যাট চালালেন আর বল গিয়ে পড়ল সোজা গ্যালারিতে। বিশাল এক ছক্কা। ভারতীয় ফ্যানরা তখন মাথা চুল করছে, কারণ ইনজামাম ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছে। পাকিস্তানিরা আবার উল্লাস শুরু করলো, কিন্তু ভারতীয় প্লেয়ারদের মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক ইনজামামকে আউট করতেই হবে। কারণ ও যদি টিকে যায় তাহলে এই রান 2 থেকে 4 হতে খুব বেশি সময় লাগবে না। রমেশ আবার বল করলো। ইনজি এবার সুইপ করে 4 মারার চেষ্টা করলেন, কিন্তু বল গিয়ে লাগলো সোজা তার প্যাডে। গোটা ভারতীয় দল চিৎকার করে এলবিডব্লিউর আবেদন করলো আর আম্পায়ার সাথে সাথে আঙুল তুলে জানিয়ে দিল আউট। একটা বিশাল বড় উইকেট পেল ভারত। এই উইকেট পড়ার সাথে সাথে পাকিস্তানের আশা ভরসা প্রায় শেষ হয়ে গেল। 116 রানে 4 উইকেট হারিয়ে পাকিস্তান তখন খুব চাপে। আর এই সময় টিমের হাল ধরতে এলো ইউনিস খান। ইউনিস এসে বেশ কয়েকটা বাউন্ডারি হাঁকালেন, যার দৌলতে 30 ওভার শেষে পাকিস্তানের স্কোর গিয়ে দাঁড়ালো 151 রানে। দ্রাবিড় আবার স্পিনার রমেশকে বোলিংয়ে আনলেন, কিন্তু ইউসুফ রমেশের বলে একটা দারুণ কাট শট মারলেন আর বল পয়েন্টের বাউন্ডারি দিয়ে চলে গেল সোজা 4 রানের জন্য। পরের বলে সুইপ শটে আরও একটা 4 এলো। আর এই 4 রানের সাথে সাথেই ইউসুফের ওয়ানডে ক্যারিয়ারের 47তম হাফ সেঞ্চুরি পূর্ণ হলো। পাকিস্তানের স্টেডিয়াম তখন আবার একটু আশার আলো দেখতে পেল। ভারতের তখন আবার একটা উইকেটের দরকার ছিল, কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা রিস্কের কোনো শটই খেলছিল না। 2 ব্যাটসম্যানের পার্টনারশিপ ধীরে ধীরে বড়ই হচ্ছিল। 36তম ওভারে ফুলটস বলে আর একটা 4 মারল ইউনিস। এই করতে করতে 40 ওভার শেষে গিয়ে পাকিস্তানের স্কোর দাঁড়ালো 210 রানে। শ্রীশান্ত যখন প্রথমে পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিল, তখন আমরা ভেবেছিলাম এই রান বোধহয় 200 পার হবে না। কিন্তু পাকিস্তান আমাদের ভুল প্রমাণ করে 210 রানের গণ্ডি ছাড়িয়ে গেল, তাও আবার 40 ওভারের মধ্যেই। ইউনিস আর ইউসুফের এই খতরনাক পার্টনারশিপ ভারতকে মহা বিপদে ফেলতে চলেছিল। কিন্তু ঠিক তখনই দেবদূত হয়ে আসলেন অজিত আগারকার। আগারকারের বলটাকে ইউসুফ তুলে 6 মারার চেষ্টা করলেন, কিন্তু বল ব্যাটে ঠিকঠাক কানেক্ট হলো না। আর লং অনে দাঁড়িয়েছিল স্বয়ং জাহির খান। বল গিয়ে পড়ল সোজা তার হাতে। মোহাম্মদ ইউসুফ আউট। পাকিস্তানের সেই বিপজ্জনক পার্টনারশিপ ভেঙে দিল ভারত। একেবারে ঠিক যেই সময় উইকেটের দরকার ছিল, আগারকার ঠিক সেই সময়টায় উইকেটটা এনে দিলেন। এবার ক্রিজে আসলো আব্দুল রাজ্জাক আর এসেই একখানা 4 মেরে দিল। এটা দেখে আমরা সবাই অবাক। মনে হচ্ছিল পাকিস্তানের প্রতিটা ব্যাটসম্যান আজ প্রতিজ্ঞা করেই এসেছে ক্রিজে গিয়েই মারা শুরু করতে হবে। 43তম ওভারে আগারকার আবার বলে আসলো। সবাই ভাবলো এই ওভারে আবার একটা উইকেট আসবে, যেহেতু আগের ওভারে সে একটা উইকেট নিয়েছে। কিন্তু আগারকারের বলটাকে রাজ্জাক এক পা পেছনে নিয়ে সজোরে ব্যাট চালালো আর বল সোজা চলে গেল বাউন্ডারির ওপারে। 6 রান। ওভারের পঞ্চম বলে আর একটা 4। দ্রাবিড় বুঝে গেল রাজ্জাকের হাতেও পাওয়ার আছে, আর ওকে যদি আউট না করা হয় তাহলে উল্টো পাল্টা শট মেরে রানের পাহাড় তৈরি করে দেবে। কিন্তু তার কাছে অপশনও ছিল না। কাকে বল দেবে? সবাই তো মার খাচ্ছে।
অবশেষে আরপি সিং এর হাতে বল তুলে দিল সে। আরপি সিং এসেই একটা শর্ট ডেলিভারি করলেন, রাজ্জাক পুল করে 6 মারতে গেল, কিন্তু বল ব্যাটে ঠিকঠাক কানেক্টই হলো না, উঠে গেল উঁচুতে। আর বলের নিচে দাঁড়িয়ে ছিল স্বয়ং অধিনায়ক রাহুল দ্রাবিড়। তিনি কোনো ভুল করলেন না, ক্যাচটা লুফে নিলেন। পাকিস্তানের 6খানা উইকেট পড়ে গিয়েছিল। এবার 48 নম্বর ওভার করতে এলো জহির খান, আর এসেই ইয়াসির আরাফাতকে ক্লিন বোল্ড করে দিলেন। এরপর শ্রীশান্ত বল করতে এলো, আর ওর ফুল টস বল মারতে গিয়ে মোহাম্মদ আমির সোজা মোহাম্মদ কাইফের হাতে ক্যাচ দিয়ে বসলেন। আমিরও আউট হয়ে গেল। ইনিংসের শেষ ওভার করতে এলো জহির খান। জহিরের বলটাকে ইউনুস খান কভারের ওপর দিয়ে জাস্ট উড়িয়ে দিল। বল গিয়ে পড়লো বাউন্ডারির বাইরে, একটা ফ্ল্যাট ছক্কা। পরের বলটা জহির খানের মাথার ওপর দিয়ে তুলে মারলো, ওটাও হয়ে গেল 6। পরপর দুটো 6 হাঁকালো ইউনিস। ওভারের শেষ বলে একটা সিঙ্গেল নিয়ে পাকিস্তান তাদের ইনিংস শেষ করলো 286 রানে। অর্থাৎ ভারতকে এই ম্যাচ এবং সিরিজ জিততে হলে করতে হবে 287 রান। এই পিচে যে রান উঠবে এটা তো সবাই জানতো, কিন্তু পাকিস্তানের মাটিতে পাকিস্তানের মতো মারাত্মক বোলিং লাইন আপের সামনে 287 রানের লক্ষ্য তাড়া করা মোটেও সহজ হবে না। আজ প্রত্যেকটা ভারতবাসী তাকিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দিকে, কারণ পারভেজ মোশাররফ ম্যাচ শুরুর আগে যেভাবে তাকে অপমান করেছিল, তাতে ধোনি কিভাবে এর জবাব দেয় সেটা প্রত্যেকটা ভারতবাসী দেখতে চাইছিল। প্রত্যেকে চাইছিল ধোনি তার ব্যাট দিয়ে এর জবাব দিক। যথারীতি ভারতীয় ব্যাটিং শুরু হলো। 2 ওপেনার রাহুল দ্রাবিড় আর গৌতম গম্ভীর মাঠে নামলো। ওদিকে পাকিস্তানের ওপেনিং বোলার মোহাম্মদ শামি পুরোপুরি তৈরি ছিল ভারতকে প্রথম ঝটকা দেওয়ার জন্য, কিন্তু গম্ভীর প্রথম বলটাকে সাবধানে খেললো আর 2টো রান নিয়ে ভারতের খাতাটা খুলে দিল। এরপর মোহাম্মদ আসিফের ওভারেও গম্ভীরের হাত থেকে সুন্দর একটা কভার ড্রাইভে 4 এলো। এবার মোহাম্মদ শামি রেগে গিয়ে আবার বল করতে আসলো গম্ভীরের উইকেটটা নেওয়ার জন্য, কিন্তু ওর সামনে এবার ছিল রাহুল দ্রাবিড়। সে 1 পা এগিয়ে নিয়ে একটা ক্লাসিক শট খেললেন, আর হয়ে গেল 4। পরের বলটা হাঁটু গেড়ে বসে আবার একটা 4 মারল। যথারীতি 5 ওভার শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ালো বিনা উইকেটে 17 রান। পাকিস্তান ভেবেছিল যেহেতু তাদের ঘরের মাঠে খেলা, তাই প্রথমেই 1-2 উইকেট ফেলে দেবে, কিন্তু গম্ভীর তাদের সব প্ল্যান বানচাল করে দিচ্ছিল। 6ষ্ঠ ওভার বল করতে এলেন মোহাম্মদ আসিফ। গম্ভীর বলটাকে হালকা করে মিডনের ওপর দিয়ে তুলে দিলেন, 4 রান। এরপরে মোহাম্মদ শামি অফ স্ট্যাম্পের বাইরে একটা শর্ট বল করলো গম্ভীরকে আউট করার জন্য, কিন্তু গম্ভীর ওটাকে সজোরে হিট করলো আর বল চলে গেল সোজা কভার বাউন্ডারির বাইরে। গম্ভীরের এই ক্লাসিক ব্যাটিং দেখে স্টেডিয়ামে বসে থাকা পাকিস্তানি মেয়েরাও হাততালি দিয়ে উঠল। 7 ওভার শেষে ভারতের রান দাঁড়ালো 30, কোনো উইকেট না হারিয়ে। এই একই সময় পাকিস্তানের রান ছিল 43, অর্থাৎ ভারত পাকিস্তানের থেকে তখনও কিছুটা পিছিয়ে ছিল। পাকিস্তানের 2 বোলার মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ শামি উইকেট নেওয়ার খুব চেষ্টা করলেন, কিন্তু গম্ভীর আর দ্রাবিড় মিলে উইকেটের বদলে বাউন্ডারি মেরে পাকিস্তানের ঘাম ছুটিয়ে দিচ্ছিল। 10 ওভার শেষে ভারতের রান দাঁড়ালো 42। ভারতের উইকেট পড়ছে না দেখে মোহাম্মদ শামি প্রচণ্ড রেগে গেল। সে এবার গুলির বেগে বল করলো উইকেট সোজা। গম্ভীর কোনো মতে ডিফেন্স করলো, আর এটা দেখে শামির রাগ যেন আরও বেড়ে গেল। সে গম্ভীরের কাছে গিয়ে তাকে উস্কানি দিয়ে বলল, এই বল খেলা তোর দ্বারা সম্ভব না। ব্যাস, এবার আর দেখে কে। গম্ভীর তো এমনিই গরম মেজাজের মানুষ, আর শামির এই কথা শুনে তার রাগ যেন মাথায় উঠে গেল। ও এবার মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল স্বামীকে আর ছাড়বে না। আর ঠিক সেই মতোই পরের বলটায় মিড অনের ওপর দিয়ে সজোরে ব্যাট চালালেন তিনি, আর বল সোজা সীমানা পার। চতুর্থ বলে আবার একটা কাট শটে 4, আর শেষ বলে দ্রাবিড়ও একটা 4 মেরে স্বামীকে ওর অকাত বুঝিয়ে দিল। বেচারা স্বামী হয়তো মনে মনে ভাবছিল গম্ভীরের সাথে পাঙ্গা নেওয়াটাই বোধহয় তার ভুল হলো, কিন্তু কি আর করার। এরপর বল করতে এলেন ইফতিকার আনজুম, আর এখানেই ঘটল বিপদ। প্রথম বলটায় গম্ভীরের ব্যাটের কানায় লেগে চলে গেল সোজা ফিল্ডারের হাতে, আর 38 রান করে আউট হলেন গম্ভীর। গম্ভীরের উইকেট পড়ার সাথে সাথেই পাকিস্তানিরা লজ্জা শরম ভুলে সেলিব্রেশন করতে লাগলো, কিন্তু তারা ভুলে গিয়েছিল মাঠে নামতে চলেছে তাদের কাল, অর্থাৎ যুবরাজ সিং। ম্যাচ শুরুর আগে ধোনিকে যে অপমান করা হয়েছিল সেটা বন্ধু যুবরাজ একদমই ভোলেনি। ইফতিকারের প্রথম বলটায় যুবরাজ এক দারুণ ড্রাইভ মারলেন, আর হয়ে গেল 4। পরের বলে ব্যাকফুটে গিয়ে দুর্দান্ত এক পাঞ্চ, আর রেজাল্ট একই। 23 ওভার শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ালো 100 রান 1 উইকেটের বিনিময়ে।
ওদিকে দ্রাবিড় পিচে একেবারে জাঁকিয়ে বসেছে। দেখে মনে হচ্ছিল ভারতের এই দুই ব্যাটসম্যান এবার আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিচ্ছে। এরপর আব্দুল রাজ্জাক বল করতে এলে যুবরাজ সজোরে পুল শট খেললেন। মোহাম্মদ ইউসুফ বল আটকানোর জন্য ডাইভ মারলেন বটে, কিন্তু কোনো লাভ হলো না, বল সোজা 4। শোয়েব মালিকের পরের বলটাতেই যুবরাজ অনবদ্য কাট শট খেললেন। বল এত গতিতে বেরোলো যে কোনো ফিল্ডারের ক্ষমতাই ছিল না ওই বল আটকানোর। ওভারের শেষ বলে যুবরাজ 2 ফিল্ডারের মাঝখান দিয়ে নিখুঁত সুইপ শট খেললেন। বল ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ বাউন্ডারি পার করে 4 হয়ে গেল। শোয়েব মালিক পরের ওভারে এসে যুবরাজকে আবার বল করলেন, আর যুবরাজ আবারও সেই একই কায়দায় সুইপ মারল। এত নিখুঁত শট যে ফিল্ডাররা সির্ফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আরও একটা 4। যুবরাজের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ধোনির প্রতিশোধ আজ ও একাই নেবে। ওদিকে করাচির স্টেডিয়ামে পাকিস্তানি দর্শকদের মুখ তখন পুরো শুকিয়ে গেছে, কারণ এরকম ভয়ঙ্কর যুবরাজ সিংয়ের খেলা এর আগে তারা হয়তো কোনোদিনও দেখেনি। তবে যুবরাজ সিং একদিকে তাণ্ডব শুরু করলেও অন্যদিকে রাহুল দ্রাবিড় বেশ চাপে ছিল। 81 বলে 50 রান করে ইনিংসকে সামলাচ্ছিল সে, কিন্তু পাকিস্তানের অধিনায়ক ইনজামামুল হক তখন মোহাম্মদ শামিকে আবার ফিরিয়ে আনলেন, আর এসেই প্রথম বলটাই দিলেন স্লোয়ার। দ্রাবিড় ওর পাতা ফাঁদে পা দিল। স্লোয়ার বল বুঝতে না পেরে দ্রাবিড় ব্যাট চালালো, কিন্তু বলটা সোজা চলে গেল মিড উইকেটে দাঁড়িয়ে থাকা শোয়েব মালিকের হাতে। আউট হয়ে দ্রাবিড় মাঠ ছাড়লো, কিন্তু তার 50 রানের সেই ইনিংস ভারতকে অনেকটা অ্যাডভান্টেজ দিয়েছিল। এবার মাঠে নামলো মহেন্দ্র সিং ধোনি, আর ওকে দেখেই পাকিস্তানিরা যেন একেবারে হিংসায় জ্বলে উঠল। ভারতের এখনো জয়ের জন্য 118 বলে দরকার 146 রান। এর মধ্যে যুবরাজ একটা ফ্লিক করে 4 মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিলেন। মাঠে এখন 2 এমন ব্যাটসম্যান ছিল যাদের মনের মধ্যে শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল, আর এর মধ্যেই আব্দুল রাজ্জাক বলে আসতেই যুবরাজ এক দারুণ স্কোয়ার পাঞ্চ মারলেন। বল চলে গেল সোজা বাউন্ডারিতে। এবার আসলো ধোনির পালা। ধোনি শামির একটা শর্ট পিচ বলকে সজোরে পুল করলেন। বল ফাইন লেগ বাউন্ডারি দিয়ে চলে গেল 4 রানের জন্য। ভারতের প্রতিটা দর্শক টিভির সামনে দাঁড়িয়ে সেদিন শুধু অপেক্ষা করছিল ধোনি কিভাবে তার অপমানের বদলাটা নেয় সেটা দেখার জন্য। ইফতিকারের পরের বলটাতেই ধোনি এক দারুণ ড্রাইভ শট খেললেন। 2 ফিল্ডারের মাঝখান দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এরপর আব্দুল রাজ্জাকের ওভারেও ধোনি গায়ের জোরে একটা লফটেড শট মারলো আম্পায়ারের মাথার ওপর দিয়ে, এটাও হয়ে গেল 4। 40 ওভার শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ালো 205 রানে। যুবরাজ 75 আর ধোনি 29 রানে ব্যাটিং করছে। এখন শেষ 10 ওভারে ভারতের দরকার 82 রান। এটা দেখে আপনাদের মনে হতে পারে অঙ্কটা খুবই সহজ, কিন্তু পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এই রান তোলা একদমই সহজ নয়। তবে আজ এই 2 ব্যাটসম্যানের মাথায় ম্যাচ জেতা হারা চলছিল না, তাদের মাথায় চলছিল সেই অপমানের বদলা নেওয়া। কারণ পাকিস্তানের রাষ্ট্রপতি শুধু ধোনিকে নয়, তার লম্বা চুল আর নাচ নিয়ে গোটা হিন্দুস্তানকে অপমান করেছিল। ক্যামেরা ঘুরতেই দেখা গেল যুবরাজ সিংয়ের হাঁটুতে তখন মারাত্মক চোট লেগেছে। ওর চোখে মুখে যন্ত্রণা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু লড়াই ছেড়ে চলে যাওয়ার পাত্র যুবরাজ সিং নয়। তখন যুবরাজ সিংয়ের রানার হিসাবে মাঠে নামলো গৌতম গম্ভীর। 42তম ওভারে রাজ্জাক বলে আসতেই যুবরাজ পিছে এক জায়গায় দাঁড়িয়ে থেকেই এক অনবদ্য ফ্লিক করলেন, 4 রান। ভারতের এখন 48 বলে দরকার 66 রান। পরের ওভারে আরাফাতের বলটা পায়ে আসতেই যুবরাজ ব্যাটের মুখটা আলতো করে খুলে ফাইন লেগ বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিলেন। আবার একটা 4। হাঁটুর ওই তীব্র ব্যথা সহ্য করে যুবরাজ যেরকমভাবে ব্যাটিং করছিল সেটা দেখে পাকিস্তানি প্লেয়াররা অবাক হয়ে গেল। এদিকে কোনো উইকেট আসছে না দেখে পাকিস্তানিদের তো মাথা পুরো গরম হয়ে গেছে, তারা যে কোনো মূল্যে একটা উইকেট চায়। অন্যদিকে ভারত ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোলেও রান রেটের প্রেশার ক্রমশ বাড়তে থাকে, আর এই রান রেটের চাপ কমাতে এখন দরকার ছিল একটা বড় ওভারের। 44 নম্বর ওভার বল করতে এলো আব্দুল রাজ্জাক, আর এই ওভারে ধোনি আর যুবরাজ ঠিক করলো কিছু একটা করতে হবে। ওভারের প্রথম বলে অফ স্টাম্পের বাইরের বলটাকে ধোনি কাট করলো।
পাকিস্তানি ফিল্ডাররা তখন পুরো দিশেহারা, ক্যাচ ধরবে নাকি বল আটকাবে তাই বুঝতে পারছে না। আর বল ঠিক শামির পায়ের সামনে ড্রপ খেয়ে 4 হয়ে গেল। পাকিস্তানি দর্শকরাও নিজেদের দলের এই যাচ্ছে তাই পারফরমেন্স দেখে গ্যালারিতে বসে মাথায় হাত দিয়ে ফেললেন। ওভারের তৃতীয় বলে যুবরাজ আবার ফাইন লেগ দিয়ে ফ্লিক করলেন আর হয়ে গেল আর একটা 4। এর সাথে যুবরাজ পৌঁছে গেল 99 রানে। পরের বলে একটা সিঙ্গেল নিয়ে যুবরাজ তার সেই ঐতিহাসিক 100 রানটা পূর্ণ করলেন। ধোনি সাথে সাথে যুবরাজের কাছে এসে ওকে জড়িয়ে ধরল, কারণ ধোনি জানতো একটা মানুষের ভেতর কতটা দেশপ্রেম থাকলে সে হাঁটুর তীব্র যন্ত্রণা নিয়েও মাঠে লড়াই করতে পারে। 44 ওভার শেষে ভারতের স্কোর 245 রান। এবার ম্যাচ জিততে ভারতের প্রয়োজন 36 বলে 42 রান। স্ট্রাইকে মহেন্দ্র সিং ধোনি। ঠিক এই সময় গ্যালারি থেকে পাকিস্তানি দর্শকরা ধোনিকে অসভ্যের মতো নাচনেওয়ালা বলে স্লেজিং করতে লাগলো। আসলে ধোনিকে তো ওরা আউট করতে পারছিল না, তাই ওকে রাগিয়ে দিতে চাইছিল যাতে ও কোনো ভুল করে বসে। কিন্তু ওরা জানতো না যে ধোনিকে রাগানোর পরিণাম ঠিক কি হতে পারে। আরাফাতের পরের বলটা আসতেই ধোনি জোরে ব্যাটটা ঘোরালো আর বল লং অনের ওপর দিয়ে সোজা চলে গেল গ্যালারির ওপারে। এক বিশাল ছক্কা। আর এর সাথেই ধোনি তখন ব্যাট করছে 49 রানে। একটা সিঙ্গেল নিয়ে সেও তার ওয়ানডে ক্যারিয়ারের 6 নম্বর হাফ সেঞ্চুরি পূর্ণ করলো। তবে এখনও পাকিস্তানিদের তার অপমানের জবাব দেওয়া বাকি ছিল। এবার বল করতে এলেন মোহাম্মদ আসিফ। আসিফের বলটা ধোনি জবরদস্ত এক কাট শট মারলেন। পলক ফেলার আগেই বল সীমানা পার। 4 রান। এই 4টা খাওয়ার পর আসিফ যেন নিজের রাগ সামলাতে পারলো না। ও ধোনির একদম কাছে গিয়ে তাকে নোংরা ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। কিন্তু ধোনি কোনো উত্তর দিল না, চুপ করে নিজের জায়গায় গিয়ে ব্যাটটা ধরলো। আসিফ পরের বলটা করলো আর ধোনি বলটাকে জাস্ট উড়িয়ে মারলেন। বল গিয়ে পড়লো বাউন্ডারির ওপারে। বিশাল ছক্কা। আর এর সাথেই আসিফকে তার অকাতটা চিনিয়ে দিলেন তিনি। এখন ম্যাচ জিততে ভারতের প্রয়োজন মাত্র 12 রান। স্ট্রাইকে আবারও সেই ধোনি। শামি বলে আসতেই ধোনি কভারের ওপর দিয়ে লফটেড শট খেললেন। বল গিয়ে পড়লো বাউন্ডারির বাইরে। আর একটা ছক্কা। জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র 6 রান। শামির পরের বলটা ধোনি আবারও সজোরে হিট করলেন আর বল আকাশ ছুঁয়ে সোজা গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ল। ব্যাক টু ব্যাক 2টো ছক্কা আর ওই ঐতিহাসিক ছক্কার সাথেই ভারত 8 উইকেটে এই ম্যাচ এবং পুরো সিরিজ জিতে নিল। ভারত জেতার সাথে সাথেই পাকিস্তানি দর্শকরা মুখ লুকিয়ে তড়িঘড়ি স্টেডিয়াম থেকে বের হয়ে যেতে লাগলো। আর যে রাষ্ট্রপতি ধোনিকে অপমান করেছিল, লজ্জায় তার মুখ দেখানোর উপায় ছিল না সেদিন। ওই দিন পাকিস্তানকে ওদের মাটিতেই হারিয়ে ভারত বুঝিয়ে দিয়েছিল তারা যতই চেষ্টা করুক হিন্দুস্তান সবসময় এগিয়েই থাকবে। বন্ধুরা, আপনি যদি ভারতীয় টিমকে ভালোবেসে থাকেন এবং যুবরাজ আর মহেন্দ্র সিং ধোনির ফ্যান হন, তাহলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এরকমই ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।